রাষ্ট্র মাঝে মাঝে নিজেই মবতন্ত্রগুলো তৈরি করে, যেটাকে স্টেট স্পন্সর্ড মবক্রেসি আমরা বলতে পারি। মবের অংশে পরিণত হলে আমার স্বাভাবিক বিবেক বুদ্ধি কাজ করবে না। মবের যা করবে আমি সেটাকে অন্ধভাবে হিপনোটাইজড হয়ে আমি সেইভাবেই আমি করব। এই মব গভর্নেন্স ভিজাভি স্টেট গভর্নেন্স, এই দুইটার ভিতরে আসলে সম্পর্কটা কি, বা দুইটার ভিতরে কোনো সংকট আছে কিনা, নাকি দুইটাই এক? মনে করেন আওয়ামী লীগের ছাত্র লীগ আছে, কৃষক লীগ আছে, যুব লীগ আছে, এগুলো ছিল দেখে তার পক্ষে সম্ভব হচ্ছে এদেরকে দিয়ে নানা রকম অনিয়ম করা। কিন্তু এখন যারা আছে তাদের কিন্তু কি আছে, এই মব তৈরি করার মতো গ্রুপ আছে। প্রথমত মবতন্ত্রের ব্যবচ্ছেদের একটা বড় জায়গা হচ্ছে আমাদের রাষ্ট্রের মধ্যে যে বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরে আছে, সেটার একটা থেকে ক্ষমতার রাজনীতি, পেশি শক্তি প্রদর্শন, এগুলো একটা মানুষের মনে ইম্প্যাক্ট ফেলেছে, জনবিচ্ছিন্নতা তৈরি করেছে এবং জনগণের মধ্যে মব সাইকোলজিকে ইনফ্লুয়েন্স করেছে। কিন্তু আরেকটা দিকে যদি দেখি, মবতন্ত্রের একটা বড় জায়গা কিন্তু রাষ্ট্র মাঝে মাঝে নিজেই মবতন্ত্রগুলো তৈরি করে, যেটাকে স্টেট স্পন্সর্ড মবক্রেসি আমরা বলতে পারি। আদিবাসীদের একটা হত্যা ঘটেছিল 1992 সালে, গণহত্যা লোগাংয়ের। সেই গণহত্যাটা ঘটেছিল বাঙালি সেটেলার বাহিনীর মব দিয়ে। একদম সেখানে বাঙালি সেটেলাররা নেমে গিয়েছিল, আদিবাসীদের ঘর পুড়িয়ে দিয়েছিল, প্রায় 1000 খানেক আদিবাসী হত্যা হয়েছিল, 700-র মতো ঘর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ 33 বছরও সেই ঘটনার বিচার তো দূর কি বাদ, আমি বলবো যে রাষ্ট্র স্বীকারই করেনি লোগাংয়ে গণহত্যাটা ঘটেছে। তো এইটা একটা পরম্পরা, এটা একটা অতীতের ঘটনা দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে আসলে স্টেট স্পন্সর্ড মবটা হঠাৎ করে কোনো বিষয় না, এটা দীর্ঘদিন ধরে আছে এবং রাষ্ট্র খুবই তার একটা ষড়যন্ত্র বা কনস্পিরেসির অংশ হিসেবে এই মবক্রেসিটা করে। আমরা দেখতে পেলাম যে যখন 5ই আগস্টের পরে জনরোষ যখন বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে আওয়ামী তৃণমূল নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে পারপাস সার্ভ করেছে, ফ্যাসিজমকে তারা বেনিফিট করেছে, তাদের সাথে এক ধরনের জনরোষ সেখানে তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় এ ধরনের অগ্নিসংযোগ হত্যার ঘটনাগুলো কিন্তু 5ই আগস্টের পরে হয়েছে। তো এই ঘটনাটা আসলে সামাল দেওয়া যেত কিনা, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমরা দেখলাম যে আন্দোলনকারী যে শক্তি ছিল, গণঅভ্যুত্থানের অফিসিয়াল শক্তি, বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্ম কিন্তু 6 আগস্টে গিয়ে দেশবাসীকে একটা আহ্বান দিল, কিন্তু অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে কিন্তু সে আলাপটা আসেনি। যখন অনেক ঘটে যাচ্ছে, ঘটনা সামাল দিতে পারছে না, আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে চাপ প্রয়োগ হচ্ছে, তখন 6 আগস্টে তারা একটা বক্তব্য দিল। তা এটা কি তাদের রাজনৈতিক বোধের অভাব? আমি মনে করি না, কারণ তারা তো কোনো না কোনো রাজনৈতিক চিন্তা দিয়ে আসলে সে সময় পরিচালিত হয়েছে। সেই বোধ কি তাদেরকে এতটুকু বলেনি যে এই সময় এই ঘটনাগুলো ঘটতে পারে? অন্তত ইতিহাস তো আমাদেরকে এগুলো শেখায়, কিন্তু তারা সে সময় দায়িত্বশীল আচরণ পালন করেনি। ঢাকা ভার্সিটির মতো একটা জায়গায় শিক্ষার্থীরা একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা দেখেছি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা গিয়ে মেয়েদের হলে হামলা করেছে। এবং আরেকটা মজার বিষয়, এই মবতন্ত্রগুলো ঘটে কখনো আমরা দেখব না যে শ্রমিক টাকা পাচ্ছে না এ জায়গায় গিয়ে মবতন্ত্র ঘটছে, বা কোনো নারী হামলার শিকার হচ্ছে সেখানে মবতন্ত্র ঘটছে। আদিবাসী শিক্ষার্থীদের উপর আমরা দেখলাম হামলা হলো, কিন্তু আদিবাসী শিক্ষার্থীদের কোনো অধিকারের পক্ষে মব কখনো ঘটে না। তার মানে যখনই জনবিরোধী মবতন্ত্রগুলোর ঘটার একটা বড় জায়গা, অন্তত 8 মাসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি যদি পর্যালোচনা করি, আমি দেখব এখানে স্টেট স্পন্সর্ড মবক্রেসির সংখ্যাই বেশি। মবের আরেকটা জায়গা আমরা বলতে পারি যে ভিন্ন মত, ভিন্ন পথ এবং ভিন্ন বিশ্বাসের মানুষরাও মবের শিকার হচ্ছে হরহামেশা। আমরা গত কয়েক মাসে দেখেছি ডজনের পর ডজন মাজার ভাঙা হয়েছে। আমরা গত কয়েক মাসে দেখেছি ভিন্ন ধর্মের বিশ্বাসের মানুষ কখনো কখনো অনুভূতির নামে তাদের উপরে নানা রকমের মব চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নানা রকমভাবে নিপীড়নের শিকার হয়েছে তারা অনেকে। এবং আশঙ্কার বিষয়টা হচ্ছে যে এখানে যেগুলো হচ্ছে আসলে
সেইটার প্রতিকারটা কি? আমরা কিন্তু সেইটার প্রতিকারটা খুব একটা চোখে দেখছি না, যে মাজার ভাঙা হচ্ছে বা কোনো ভিন্ন ধর্মের মানুষের উপরে যখন অনুভূতির জায়গাগুলোকে ধরে বিভিন্ন রকমের মব ক্রিয়েট করা হচ্ছে, সেখানে যারা ভায়োলেন্সের শিকার হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য আমরা খুব যে একটা ব্যবস্থা দেখেছি বা দেখতে পাচ্ছি, সেটা আমরা খুব একটা দেখছি না এখন। খুব পরিষ্কারভাবে বলতে হবে যে না, এই রাষ্ট্রটা হচ্ছে একটা বৈচিত্র্যময় রাষ্ট্র। এখানে ভিন্ন মত, ভিন্ন পথ এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি, বিশ্বাসের মানুষের উপস্থিতি আছে, থাকবে। এবং সেই থাকাটাই হচ্ছে আসলে আমরা যে মানবাধিকারের কথা বলি, যে গণতন্ত্রের কথা বলি, যে বহুত্ববাদের কথা বলি, হ্যাঁ, সেইটাই হচ্ছে এই থাকাটার মধ্য দিয়েই প্রমাণ করা সম্ভব। আর যদি না থাকে তাহলে সেই জায়গাটা বোধহয় আমরা প্রমাণ করতে পারবো না। তো সেই কারণেই আমার কাছে মনে হয় যে এই মবটা আসলে বন্ধ করাটা খুব দরকার। এবং শুধু বন্ধ করাটা না, এই ধরনের মবে যারা শিকার হয়েছে গত কয়েক মাসে, সেইটার বিরুদ্ধে আসলে সুনির্দিষ্টভাবে ওই ন্যায্যতার ভিত্তিতে আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা দরকার। যদি উদ্যোগ গ্রহণ করা না হয়, শুধুমাত্র তাহলে আশ্বাস, আমরা চাই না এই ধরনের কথাবার্তা বলে আসলে খুব একটা প্রমাণ করা যাবে না। সেইটা একটা আমার কাছে মনে হয় একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা আলোচনাকেই শুধুমাত্র উপস্থাপনা করবে, কিন্তু সেই ন্যায্যতার জায়গাটাকে অনেক অংশেই খণ্ডিত করবে। মবকে আমরা এক ধরনের লেজিটিমাইজ করেছি, আমরা বৈধতা দিয়েছি। আমরা কি বলেছি? অমুককে মারলে বিচার হবে, তমুককে মারলে বিচার হবে না। যারা মব করে তারা আসলে এক ধরনের বার্তা দিতে চায়, একটা মেসেজ সমাজে দিতে চায় যে আপনি এইভাবে চলবেন। এরা কারা? এখন বিভিন্ন নামে আসে, যেমন কিছু ইনফ্লুয়েন্সার এসেছে এখন, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, নাম চেঞ্জ হয়। কিছু দল তারা বলবে যে ধর্মে আছে। বিশেষ করে এটা কিন্তু যখন আমরা মব লিঞ্চিংটা হয়েছে সেই অতীতকালে, তখন দেখা গেছে যারা দুর্বল, এবং দুর্বলের কাতারে সবার আগে নারীর নাম আসে, সে নারীদেরকে উইচ হান্টিং নামে না পুড়িয়ে মারা, ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারা, তাদেরকে একঘরে করে দেওয়া, তাদেরকে দেশ থেকে বার করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একইভাবে আবার যখন মব লিঞ্চিং এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে নারীদেরকে এই মব লিঞ্চিংয়ের শিকার অনেক বেশি হতে হচ্ছে। তার আচরণ কেমন, সে কি মিডিয়া জগতে কাজ করছে কিনা, সে কি যথেষ্ট কাপড় চোপড় ঠিক মতো পড়েছে কিনা। যেই ছাত্রীরা আমাদের আন্দোলনে সামনে দাঁড়িয়েছিল, আজকে তাদেরকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে তাদেরকে দায়ী করা হয়, তাদের চরিত্র নিয়ে ব্যবচ্ছেদ করা হয়, এবং আমার তো মাঝে মাঝে মনে হয় যে তারা যদি একটু সুযোগ পায় তাদেরকে এই মবের হাতেই ছেড়ে দেওয়া হবে। তো তার মানে হচ্ছে যে নারীকে কিন্তু এক ধরনের মেসেজ দেওয়া হচ্ছে, তুমি কিন্তু নিরাপদ না। যারা আসলে আইনের ঊর্ধ্বে নিজেদের ভাবছে এবং যারা মনে করছে যে দেশ আইন দিয়ে না, দেশ হচ্ছে তাদের ভ্যালু সিস্টেম বা তাদের নর্মস, তাদের নির্ধারিত নিয়ম কানুন দিয়েই পরিচালিত হবে, তারাই আসলে মবতন্ত্রকে কাঠামোগতভাবে শক্তিশালী করছে। এখন কিন্তু আর মবতন্ত্র খুব হালকা ঝাপসা বিষয় নেই, মবতন্ত্র এখন খুবই স্ট্রাকচার্ড একটা বিষয়। তবে আমি বলবো এই মবতন্ত্রকে কিন্তু আমরা গত সরকারের আমলেও আমরা পেয়েছিলাম। আমরা 2015 সালে পহেলা বৈশাখে একটা নারীকে যখন আমরা দেখেছিলাম দিনে দুপুরে অনেকজন মিলে তাকে অ্যাটাক করেছিল, ওটাকে আমরা যখন অনুসন্ধান করতে গিয়ে দেখি এটা খুব গোছানো একটা মব ছিল। অর্থাৎ কয়েকজন অ্যাটাক করবে, কয়েকজন পাশে থাকবে, এবং যখনই এরা অন্যরা তাদের প্রতিরোধ করবে তখন আরও কয়েকজন ঢুকে যাবে ভিতরে। তার মানে হচ্ছে মবতন্ত্রে যারা আছে তারা কোনো স্বতঃস্ফূর্তভাবে গিয়ে করছে ব্যাপারটা কিন্তু তাও না। এই ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে যে যারা করছে তারা খুবই পরিকল্পিতভাবে এটা করে, এবং তারা, আমি যেটা বললাম, তারা একটা মেসেজ দেয়। আর দ্বিতীয় হচ্ছে তারা কিছু রুলস রেগুলেশন স্ট্যাবলিশ করতে চায় যে আমাদেরকে তোমাদের গণ্য করতে হবে। এরা কারা? এরা হচ্ছে কখনো তারা মৌলবাদের ধারক, কখনো তারা পিতৃতন্ত্রের ধারক, কখনো তারা অবশ্যই ফ্যাসিস্টের ধারক, কখনো তারা হন্তারক। মবতন্ত্র কিন্তু আসলে আমাদের সভ্যতার আদিলগ্ন থেকেই আমাদের মধ্যে আছে, এবং যখনই আমরা কারো মতাদর্শ বা কারো চিন্তা ভাবনা আমাদের মত বা চিন্তার পরিপন্থী হয়, তখনই আমরা তাকে বিভিন্ন রকম ট্যাগ করে তাকে আমরা আউটগ্রুপ করি। আমরা একটা নিজেদেরকে বলি ইন গ্রুপ এবং আরেকটা গ্রুপকে বলি আউট গ্রুপ। যখন আমরা একটা ফ্যামিলির মধ্যে থাকি তখন হয়তো আমি এবং আমার পরিবার আমরা একটা ইন গ্রুপ, আবার আমার ভাই বোন বা আমার স্ত্রীর বা আমার অন্য যারা আত্মীয় স্বজন তারা হয়তো আউট গ্রুপ। আবার যখন একটা বৃহত্তর পরিমণ্ডলে যাই তখন হয়তো আমার যারা একই পেশাজীবী তারা একটা ইন গ্রুপ, তার বাইরের হচ্ছে আউট গ্রুপ।
তাহলে এভাবে আমরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমরা ইনগ্রুপ আউটগ্রুপ তৈরি করি, এবং যখন আমরা এভাবে মানুষকে ট্যাগ করি তখন তাকে আমরা ডেমোনাইজ করি বা ডিহিউম্যানাইজ করি, যার ফলে আমরা খুব সহজেই তার প্রতি আর মানবিকতা অনুভব করি না। অর্থাৎ আমাদের ব্রেইনে, মস্তিষ্কে এক ধরনের স্নায়ুকোষ আছে মিরর নিউরন নামে, যেটা আমরা যখন কাউকে যদি আঘাত করতে, কাউকে যদি কষ্ট পেতে দেখি তখন সেটা উদ্দীপ্ত হয়, আমরাও কষ্ট পাই। তো যখন আমরা এরকম ডিহিউম্যানাইজ করি তখন কিন্তু ওই কষ্টটা অনুভব করি না। তো মবের থেকে নিজেকে মবের অংশে পরিণত যদি আমি করে ফেলি তখন কিন্তু আর ফেরার উপায় থাকে না, কারণ মবের অংশে পরিণত হলে আমার স্বাভাবিক বিবেক বুদ্ধি কাজ করবে না, তখন আমি নিজে ব্যক্তিগতভাবে কতটা মানবতাবাদী সেটার কোনো মূল্য থাকবে না। মবের যা করবে আমি সেটাকে অন্ধভাবে হিপনোটাইজড হয়ে আমি সেইভাবেই আমি করব, আমার ওটাতে বিন্দুমাত্র বিবেকের কোনো রকম রোল এক্ষেত্রে আমার ভিতরে থাকবে না। তো একটার থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে যে নিজের ভিতরে আমার যা কিছু রকম ডেফিসিটস আছে, যেখানে ডেফিসিটস মনে করি এটা আসলে আমার স্বাভাবিক অংশ, এই অংশটাকে, স্বাভাবিকতাকে যখনই আমি মেনে নিতে পারবো, আলিঙ্গন করতে পারবো, না আমার ভিতরে চৌর্য প্রবৃত্তি থাকতেই পারে, ধর্ষণ প্রবৃত্তিও থাকতে পারে, সব কিছুই আমার ভিতরে থাকতে পারে, সব কিছুর পোটেনশিয়াল আছে, মানুষ খুন করার পোটেনশিয়াল আমার ভিতরে আছে, প্রতারণা করার পোটেনশিয়াল আছে। এভাবে যখন আমি নিজেকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারবো তখনই আমার পক্ষে সম্ভব হবে অন্যের ভিতরে বিভিন্ন ধরনের দোষ ত্রুটিগুলি খোঁজার যে অপচেষ্টা, সেখান থেকে নিজেকে বিরত রাখা। আমি দুইটা ঘটনা উল্লেখ করতে চাই। একটা ঘটনা হচ্ছে গত মার্চ মাসের ঘটনাটা আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যৌন হয়রানি করলো সেখানকারই একজন স্টাফ, লাইব্রেরির স্টাফ। তার বিরুদ্ধে মামলা করা হলো প্রক্টরের সহযোগিতায়, এবং ঠিক রাত 12টার সময় বৈষম্য বিরোধী আইন এরকম হচ্ছে কোন একটা মঞ্চ, যারা মূলত হচ্ছে এখানকার ইসলামিস্ট যে শক্তিগুলোর একটা গঠিত মঞ্চ, এই মঞ্চটি রাত 12টার সময় শাহবাগ থানায় গেল এবং ফেসবুকে বলল যে আমরা সেহেরি এখানে করব যতক্ষণ পর্যন্ত এই ভাইকে আমরা ছাড়িয়ে না নিয়ে আসছি। মব কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করলো এবং শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যারা মামলা নিয়েছিল তারা পর্যন্ত ফোন করে মেয়েটাকে বললো যে আপনি মামলা তুলে দেন, এবং প্রক্টরও কিছু বলেনি, বলেছে তোমার ইচ্ছা তুমি তুলে দাও, এবং মেয়েটা কিন্তু মামলা তুলে ফেলেছে এবং যেই যৌন হয়রানিকারী আটক হয়েছিল তাকে কিন্তু মুক্তি দিল। তাহলে আমরা এখানে দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে আটকাতে পারেনি, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আটকাতে পেরেছিল এই মাসের একটা মাগুরার ঘটনায়। এই মাগুরার ঘটনায় সেখানে একজন মুসলমান পরিবারের মেয়ে এবং একজন হিন্দু পরিবারের ছেলে একই সময়ে বাসার থেকে তারা চলে গিয়েছিল। সেইটার জন্য বিএনপি এবং সেখানকার অন্যান্য রাজনৈতিক মতাদর্শের মানুষজন মাগুরার ওই হিন্দু পরিবারটিকে যাই বললো যে আমরা যদি আমাদের মেয়েকে ফেরত না পাই তাহলে কালকে এখানে দাঙ্গা বাঁধবে। সেই ঘটনাটা কিন্তু আটকানো গেল এবং পরবর্তীতে মেয়েটাকে উদ্ধার করা গেল, যে মেয়েটি আসলে এমনি ঘর থেকে বের হয়ে দূরে চলে গিয়েছিল, কোনো রকমের সম্পর্ক তাদের মধ্যে ছিল না। তো আমরা দুইটা ঘটনা যদি দেখি, একটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী চাইলে আটকাতে পারে, একটা দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনী যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বা মবের কাছে নিজেকে সমর্পিত করে তাহলে আটকাতে পারে না। তাহলে এই যে পুরো ঘটনাটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় চলছে, আমরা বলতেছি যে মব চলছে, মব আটকানোর ক্ষেত্রে তো আইনশৃঙ্খলা বাহিনীর বহু গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে, কারণ তার কমিউনিটির কাছে থাকে, লোকাল থানার সাথে লোকাল মানুষজনের কথাবার্তা থাকে, খাতির থাকে, তারা এই আলোচনাটা করার জন্য যে যাবে সেইটার মানসিকতাই তো তৈরি হয়নি। গত কয়েক মাসে যে মবের জন্য পার্টিকুলার কিছু ন্যারেটিভ কিন্তু তৈরি করা হয়েছে আর কি, হ্যাঁ। এবং সেকেন্ড পার্সপেক্টিভটা আমি বলবো যে একটা হচ্ছে ন্যারেটিভ তৈরি করা, একটা হচ্ছে লিডারশিপ আর কি। এবং আপনাদের এই দুইটাকে মিলিয়ে যদি দেখেন তাহলে কিন্তু একটা মব গভর্নেন্স স্ট্রাকচার তৈরি হয়ে যায়। এই মব গভর্নেন্স ভিজাভি স্টেট গভর্নেন্স, এই দুইটার ভিতরে আসলে সম্পর্কটা কি, বা দুইটার ভিতরে কোনো সংকট আছে কি না, নাকি দুইটাই এক আর কি। মব তৈরি করার জন্য যে ধরনের ন্যারেটিভটা দরকার হয় সেই ন্যারেটিভের পেছনে অনেকেই, রাষ্ট্র যদি সামগ্রিকভাবে নাও হয়, রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারা যারা আছেন তাদের ভিতরে অনেকেই আছেন যারা সেই ন্যারেটিভটাকে তৈরি করতে চেয়েছেন, সেটাকে খাইয়ে পরিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এক ধরনের মহিরুহি তৈরি করতে চেয়েছেন যাতে মবগুলো জাস্টিফাইড হয় আর কি, হ্যাঁ। আমরা তো দেখেছি অনেক সময় যারা এগুলো তৈরি করেন তারাও আবার কখনো কখনো রাষ্ট্রের খুব ঘনিষ্ঠ মানুষ বা রাষ্ট্রের সঙ্গেও থাকেন আর কি, হ্যাঁ। তাহলে এখন রাষ্ট্রের ভূমিকাটা কি আসলে? রাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে এই যে ন্যারেটিভ তৈরি করা বা ন্যারেটিভকে ফাইট করা, যেটা মবকে বৈধতা দিচ্ছে, সেই ফাইটের এগেনস্টেই আসলে রাষ্ট্রকে ফাইট করার খুব দরকার। আমরা তো খুব একটা ইনিশিয়েটিভ দেখছি না যে তাকে চেস করা হচ্ছে, এবং এই যদি চেস করা হয়েও থাকে
দ্যাট ইজ ভেরি মাচ সিলেক্টিভ জাস্টিস আমরা দেখছি এখানে। কখনো কখনো করা হচ্ছে যেটা হচ্ছে তার ন্যারেটিভের অ্যাগেনস্টে হচ্ছে, তার ন্যারেটিভকে সাপ্লিমেন্ট করছে, তার ন্যারেটিভকে সাপোর্ট করছে, এইরকম মব তৈরি করা হলো, সেখানে আমরা কোনো ইনিশিয়েটিভ দেখছি না আর কি। এই মুহূর্তে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে একটা বাইনারি অপশনের উপর দাঁড়িয়ে করা হচ্ছে আসলে, ঠিক আছে, যে আমার ন্যারেটিভের পক্ষে যারা আছে তারা ভালো, ন্যারেটিভের বিপক্ষে যারা আছে তারা হচ্ছে ফেসিবাদ প্লাস 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 অন্য আরো কিছু হতে পারে আর কি। হ্যাঁ, ঠিক আছে। সো এই জায়গাগুলোকে আমাদের মনে হয় ফাইট করার সময় আসছে। গত আমলেও কিন্তু আমরা মব দেখেছি, বিশেষ করে একটা খুব কমন ব্যাপার ছিল যে হিন্দুরা একটা প্রচার করেছে তার ফেসবুকে, এবং সেটা ধরে তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু আসলে কিন্তু দেখা যাচ্ছে তার ফেসবুক আইডি না। তার মানে এই যে আমি একটি ভিন্ন ধর্মের মানুষকে যখন তাকে আমি কাবু করতে যাব, বিশেষ করে আমরা দেখেছি তার সম্পত্তি আমি দখল করতে চাই, এই মপতন্ত্রতা তখন আমরা খুবই দেখেছি, এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়েও এই মানে একদম তদন্ত করে দেখেছি যে এগুলো এভাবে তৈরি হয়েছে। সেই জিনিসটাই এখন এত পপুলার হয়ে গেছে, এবং এটাকে এখন একদমই আমরা দেখছি যে এটা এই মুহূর্তে সরকার ভাবছে যে সম্ভবত তারা বিপ্লব আর মপতন্ত্রকে এক করে ফেলেছে। বিষয়টা হচ্ছে বিচ্ছিন্ন হতে হয় রাষ্ট্রকে ধর্ম থেকে, বিচ্ছিন্ন হতে হয় রাষ্ট্রকে ব্যক্তি স্বার্থ থেকে। রাষ্ট্র যদি সবসময় ক্ষমতাবানের পারপাস সার্ভ করে, তাহলে রাষ্ট্র থেকে কখনোই আপনি মপতন্ত্রকে দূর করতে পারবেন না। অন্য সরকারের কিন্তু অনেকগুলো বাহিনী থাকে, মনে করেন আওয়ামী লীগের ছাত্রলীগ আছে, কৃষক লীগ আছে, যুব লীগ আছে, এগুলো ছিল দেখে তার পক্ষে সম্ভব হচ্ছে এদেরকে দিয়ে নানা রকম অনিয়ম করা। কিন্তু এখন যারা আছে তাদের কিন্তু কি আছে, এই মব তৈরি করার মতো গ্রুপ আছে, বিভিন্ন ধর্মীয় মানে ব্যাক্ট গ্রুপ, বিভিন্ন বৈষম্য বিরোধী গ্রুপ, এরকম নানা নাম দিয়ে দিয়ে যারা আসলে রাষ্ট্র যা চায় সেটাই তৈরি করছে মব দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে রিস্কের জায়গা। নিজের পরিবর্তন হচ্ছে আবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন, দুটো ক্ষেত্রে এই দুটোই হচ্ছে মপতন্ত্রকে প্রতিহত করতে পারবে। প্রথমটি হচ্ছে যে আমার নিজের সকল বৈশিষ্ট্যকে মেনে নিতে হবে, আমার ভিতরে যে বৈশিষ্ট্য আছে না কেন, কারণ আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আমরা জানি যে আমার ভিতরে যেরকম অনেক ভালো বৈশিষ্ট্য আছে যেটা সবাই জানে, সেরকম এমন অনেক বৈশিষ্ট্যই আছে যেটা মানুষকে আমি জানাতে চাই না। তাহলে ওই বৈশিষ্ট্য নিয়ে আমরা বিব্রত বোধ করি প্রত্যেকেই ব্যক্তিগতভাবে। তো এই জিনিসটাকে যদি আমরা ওভারকাম করতে পারি যে না, আমি ন্যাচারাল বিইং, দোষে গুণে ভরা মানুষ, এবং দোষ গুণ বলেও কিছু না, এগুলি সব প্রাকৃতিক বৈশিষ্ট্য, সুতরাং এভাবে আমি যখন নিজের সকল বৈশিষ্ট্যকে আপন করে নিব, এমব্রেস করব, আলিঙ্গন করব, তখন কিন্তু আমার ভিতরে আর জটিলতা থাকবে না। আর দ্বিতীয় উপায়টা হচ্ছে যে নিজেকে অন্যদের সাথে মেশানোর প্রক্রিয়া থেকে বিরত রাখা। এই যে কনফার্মেশন বায়াস, অর্থাৎ আমরা যে গোষ্ঠীতে বিলং করি সেই গোষ্ঠীর মতন আমরা হতে চাই, তাদেরকে আমরা ইমিটেট করি, তারা যখন হাসে আমি তখন হাসি, তা নাহলে অন্যদের কাছে আমরা হয়তো বা অপাঙ্ক্তেয় হয়ে যাব, তারা হয়তো আমাকে শত্রু মনে করবে বা তাদের দলে নেবে না। এই যে দলবদ্ধ হবার যে তীব্র বাসনা, এখান থেকে নিজেকে বের করতে হবে যে আমি একাই আমার মতন চলতে সক্ষম, আমার অন্যদের অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রুভাল না হলেও চলবে। এভাবে যদি আমি নিজেকে পরিণত করতে পারি, ম্যাচিওর করতে পারি, তাহলে হয়তো আমি মবের অংশে পরিণত নাও হতে পারি। এটা বার্ট্রান্ড রাসেলের একটা কথা, সেটা হচ্ছে যে হ্যাট্রেড ইজ ফুলিশ, লাভ ইজ ওয়াইজ। অর্থাৎ ঘৃণা কখনোই একটা বুদ্ধিমত্তার পরিচায়ক না। অন্য ধর্ম, অন্য জাতি, যে কোনো ব্যাপারে আমার ইন গ্রুপ আউট গ্রুপের এই যে টেন্ডেন্সি, এটা হিউম্যান এরর, আমাদের ব্রেইনে তৈরি হয়। এখান থেকে যতটুকু নিজেকে আমি বের করতে পারবো, ততটুকুই আমি অন্যদের মতন, অন্যদের মতাদর্শে আমি কোনো খারাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারবো।